মানি আমি কেমন লাগে মা আমাদের 3-4 তলা আমাদের পরীক্ষা ইয়াতে 3-4 তলা পড়ে নিচে বাজার আছে মা শুনতে পাবে আমরাও তো শুনতে পাবো মা আমাদের কেমন এখন তখন বুঝতাম না কিন্তু এখন তো বুঝতে পারছি ওদের কেমন লাগছে কিভাবে লাগছে আর একদম বাচ্চা কিন্তু আর তারপরে যদি কাকে না পাই এটা বলবো তাহলে আমার কেমন লাগে আমার জীবনে কাকে পাওয়া বাইরে এরকম চাকরি বাকরি করলে সে কোর্সে ইয়ে করা খুব difficult আমার ছোট মানুষ প্রচেষ্টা দিচ্ছে আমার ছোট মানুষ তাকে আমার মাই ভালো আমি আমার কাছে যায় পাও কিনা এটা আছে একটা গোদাইছি বলছে আমি আচ্ছা ঠিক আছে কিন্তু আছে কি কিনা অ্যানাস্টাস গরু আছে
আছে, তাহলে তোমার একটা চিঠি লেখো, তুমি ওই তার পরিচালনা কি করাবো, উপপরিচালক করাবো, একটা অ্যাপ্লিকেশন লেখো যে আমি আমার রিসার্চের কাজে না না আমাকে অ্যাপ্লিকেশন লেখো, তারপর আমি সুপারিশ করি। ঠিক আছে, তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো, কম্পিউটারে অথবা হাতে লেখো, লিখে তুমি দিয়ে তুমি আমি সুপারিশ করে দিব, তখন তুমি জমা দেবে খালি। ঠিক আছে, আমরা যাবো বন্ধের মধ্যে, কিন্তু তোমাকে আমি সময় দেবো বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দরজাটা চাপাই দিও, অনলাইনে কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। সালাম। 48 জন 47 জন আসছো, কতজন ছাত্রছাত্রী তোমাদের কাছে? স্যার স্টুডেন্ট 59 জন। স্যার আপনি ক্লাস শুরু করতে পারেন, ওরা আস্তে আস্তে জয়েন দিবে হয়তো। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শোনা যায় কিনা স্পষ্ট? হ্যাঁ স্যার, জি স্যার স্পষ্ট শোনা যায়। জি স্যার। বলো না কেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে তো আমার আসলে ইন্টারাকশন নাই, কারণ তোমাদের আমি তো ক্লাস নেই, তাই না? না না স্যার, এটা প্রথম ক্লাস। জানি, আমি মনে করেছিলাম এই শুক্রবারে আমি তোমাদের ওখানে যাবো, যেহেতু এগিয়ে যায়, পরে হয়তো মানে ফিজিক্যালি কথা বলা যায়, প্র্যাকটিক্যালি দেখানো খুব কঠিন, কারণ তোমাদের এই রেডিওলজি তোমাদের ওখানে ইয়ে নাই, বা এমন যন্ত্রপাতিও নাই যে তোমাকে নিয়ে যায় দেখানো যাবে। তবে আল্ট্রাসাউন্ড মেশিনের যে বিষয়টা আছে ওটা নিয়ে যাই তোমাদের একদিন দেখাবো, আর সাউন্ডনেস এর বিষয়গুলো এগুলো ফিজিক্যালি একদিন গরু নিয়ে তোমাদের দেখাবো। আর হয়তো ইমেজিং এর মধ্যে হয়তো এক্স রে তোমরা তো দেখছো বা জানো, আর আল্ট্রাসাউন্ড কিভাবে করতে এগুলো আমি দেখাবো। আর তোমরা নিজেরা উইলিংলি যদি কোনো একটা হসপিটালে, সরকারি হোক আর বেসরকারি হোক, কোনো একটা ক্লিনিকে অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা হয়তো গ্রুপ বাই গ্রুপ কিভাবে হয় এটা একটু যাই যদি তোমাদের টিচারদের মাধ্যমে যোগাযোগ করে যাই দেখে আসো, তাহলে আরো ধারণা ভালো। তাহলে তোমাদের সঙ্গে আমার রেডিওলজি, ডায়াগনস্টিক ইমেজিং এন্ড সাউন্ডনেস এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। বিষয়টি তোমাদের জন্য খুব ভালো যে তোমাদের এই কোর্সটি আলাদা, আমাদের এখানে এই কোর্সটি জেনারেল সার্জারির সঙ্গে এই কোর্সটি আছে। এই কোর্সটি তোমাদের খুবই ইন্টারেস্টিং, বলতে গেলে ইন্টারেস্টিং কোর্সে কিছুটা ডায়াগনোসিস এর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের এটা জানা বা বোঝাটা একটু প্রথমে যে বিষয়টি আছে যে ইন্ট্রোডাকশন অফ ভেটেরিনারি রেডিওলজি, স্কোপ, লিমিটেশন এন্ড প্র্যাকটিস, প্রথম যে লেকচারটি যে রেডিওলজি অ্যাকচুয়ালি আমরা কাকে বলে সেটি জানবো। একটা সায়েন্স, তাই না? একটা মানে সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স অথবা মেডিসিনেরই একটা ব্রাঞ্চ। মেডিসিনের ব্রাঞ্চ কেন? কারণ মেডিসিনে যেরকম ডিজিজ ডায়াগনোসিস আছে, ট্রিটমেন্ট আছে, এরকম রেডিওলজি দ্বারাও কিন্তু করতে হেল্প করে, আবার ট্রিটমেন্ট করতে হেল্প করে। এই জন্য এটাকে আমরা ব্রাঞ্চ অফ মেডিসিনও বলতে পারি। আবার কিছু মনে না থাকে এটা ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্সও বলতে পারি। ঠিক আছে, ব্রাঞ্চ অফ এটাতে আমরা কি করব, আমরা কি করব রেডিওলজিক্যাল ইমেজ দ্বারা কি করবো ডিজিজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে ব্যবহার। তার মানে কি, দিস দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন হুইচ ডিলস উইথ দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজেস বাই ইমেজিং, মানে ইমেজ দেখে ইমেজিং বা এক্স-রে, মানে রেডিওলজিতে কি হলো, বাই ইউজিং এক্স-রে। এক্স-রে মানে শুধু এক্স-রে না, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো কিন্তু রেডিওলজির অংশ।
এক্স-রে রেডিওলজির একটা পার্ট। তার মানে কি এখানে আমরা কি করতেছি, আমরা হলো রেডিওলজিক্যাল যে ইমেজ ব্যবহার করে ডিজিজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে ব্যবহার করতেছি, তাকে বলতেছি আমরা রেডিওলজি। তাহলে এটা হলো মেডিসিনের একটা ব্রাঞ্চ which deals with the diagnosis and treatment of diseases by radioactive ingredients of the agent and imaging. ঠিক আছে, রেডিওলজিতে আমাদের কি কি বিষয় আছে? আমরা রেডিওলজিতে আমাদের মনে করো সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড, এগুলো সবই কিন্তু রেডিওলজির অংশ। ইভেন যেটা ডায়াগনস্টিক ইমেজিং বলতেছি, ইমেজিং মানে ইমেজ, তাই না, ছবি, যেমন সিটি স্ক্যান, ছবি দেখে আমরা বুঝবো যে কোনো জায়গায় একটা টিস্যু বা কোনো কিছুর কোনো ইয়া হচ্ছে কিনা, চেঞ্জ আসছে কিনা, সেটা হলো ইমেজিং, ডায়াগনস্টিক ইমেজিং। ইমেজটা দেখেছি ওখানে এইরকম থাকার কথা, এখানে এই চেঞ্জ আসছে, সেটাকে আমরা বলছি ইমেজিং। আর যদি সাউন্ডনেস বলি, তাহলে সাউন্ডনেসটা হলো কি, দ্য ফিটনেস অফ অ্যান অ্যানিমেল ইন এ স্পেসিফিক পারপাস, দিস কল সাউন্ডনেস। সংক্ষিপ্ত ভাবে বলে ফিটনেস, অ্যানিমেলটা ফিট কিনা, সেই ফিটনেসটা আবার অনেক ধরনের বিষয় আছে। যদি বলা হয় রিপ্রোডাক্টিভ ফিটনেস, সেখানে কিন্তু রিপ্রোডাক্টিভ আসপেক্টে সে ফিট কিনা। যদি বলা হয় যে হেলদি কিনা, হেলদি মানে কি সে সুস্থ কিনা, সুস্থ হয়তো সে বাচ্চা দিতে পারে না, তারপরে কিন্তু সে হেলদি। বুঝতে পারছো যে একটা অ্যানিমেল সুস্থ নাকি অসুস্থ? সুস্থ মানে সে বাচ্চা দিতে পারতেছে না, তারপরে কিন্তু সে সুস্থ। কিন্তু যখন আবার বলবো যে রিপ্রোডাক্টিভ সাউন্ডনেস, তখন সেক্ষেত্রে আবার সে আনসাউন্ড, রিপ্রোডাকশনের জন্য আনসাউন্ড। সে কিন্তু হেলদি কিন্তু আনসাউন্ড। আমার কথাগুলো ধরা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। যে বিষয়টি মানে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সাউন্ডনেস মানে সাউন্ড, অর্থাৎ সে ফিট কিনা, সে যদি স্পেসিফিক পারপাসে হয় সেই পারপাসের জন্য ফিট কিনা। যদি হেলথ হয়, হেলদি অ্যানিমেল, তার মানে কি অ্যানিমেলটা হেলদি, সাউন্ড, হেলদি, সেক্ষেত্রে সে কিন্তু তার অন্য প্রবলেম থাকতে পারে, কিন্তু সে হেলদি, সুস্থ, কোনো ডিজিজ কন্ডিশন নাই। কিন্তু আবার যখন বলবো যে রিপ্রোডাক্টিভ পারপাসে হবে, তখন সেক্ষেত্রে রিপ্রোডাকশনের জন্য সে হেলদি। এইভাবে প্রথমে তাহলে আমরা রেডিওলজিতে আসি, বা আমরা যদি বলি যে স্কোপ বা এই যে রেডিওলজি, এটাতে আমরা কি ডিজিজ ডায়াগনোসিস, আমরা অলরেডি স্কোপের কথা বলছি যে ডিজিজ ডায়াগনোসিস এবং ডিজিজ ট্রিটমেন্টের জন্য এই রেডিওলজি ব্যবহার করা হয়। ডিজিজ ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, যেরকম আমরা বলি না যে কেমোথেরাপি দিল, রেডিওথেরাপি দিল, এই যে থেরাপি দেওয়াটা, এটা হলো ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করতে। অনেক সময় কোন একটা টিউমার অথবা কি বলে এটা, চোখের জন্য একটা থেরাপি দেয়। চোখের যাদের কর্নিয়াতে অনেক সময় সমস্যা আছে, ওটাতে একদম ভুলে গেল নামটা, ওটাতে দিলে অনেক সময় ওটা ঠিক হয়ে যায়। তার মানে থেরাপিটিক ইউজ হিসেবে ব্যবহার হয়। আবার হলো ডিজিজ ডায়াগনোসিস, যেমন ফ্র্যাকচার হয়েছে, আমি এক্স-রে করে দেখলাম যে ফ্র্যাকচার কোন জায়গায় হয়েছে, অথবা সে কি ধরনের ইমেজ দিল, সেক্ষেত্রে আমরা যখন এক্স-রে হবে, যেটা কিনা আমার রেডিওলজির মেন বিষয়, সেটাকে বলতেছি এক্স-রে। এক্স-রেটা প্রথম কি আবিষ্কার করছে মনে আছে তোমাদের? এক্স-রেটা প্রথমে কি আবিষ্কার করছে? কে বলো দেখি? স্যার বিজ্ঞানী রন্টজেন। স্যার রন্টজেন। হ্যাঁ, রন্টজেন। সে কত সালে একটা এক্স-রে আবিষ্কার করে? 2001। মনে আছে? হ্যাঁ, 1895। জার্মানি। জার্মানির বিজ্ঞান, হ্যাঁ। ওটা কি 1895? 1901। 1901 সালে তো নোবেল প্রাইজ পাইছিল। ওটাই 1895। 1895। 1895।
জি স্যার 1895। ঠিক আছে? 1895। তাহলে এই এক্স রে তোমাদের যেটা করতে হবে, এক্স রে কাকে বলে? এক্স রে তার মানে কি? এক্স রে নামটা আসছে না, সে হঠাৎ করে তার হারা করছে, তার একটা ইমেজ পাইছে, সে যে কি কারণে আসলো, কিভাবে আসলো, এটা জানানোর জন্য তাকে এক্স রে, তারা আমরা কোনো কিছু ধরে নেওয়ার ক্ষেত্রে যেমন এক্স রে বলি, এক্স বলি, তাই না? কোনো কিছু, কোনো একটা অঙ্ক বা কিছু ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কি করি? এক্স ধরি। এক্সটা ধরলে কি হয়? এক্স ধরলাম, তার মানে কি? এক্স মানে কি? আননোন একটা কিছু, সেটাই এক্স। এইখান থেকে রে, রে মানে রশ্মি, এক্স রে, রঞ্জন রশ্মি, যেটা বাংলায় রঞ্জন রশ্মি বলা হয়, আননোন, এই জন্য এক্স পাতা হয়েছে। রে মানে রশ্মি, এই আননোন একটা রশ্মি থেকে আসছে, এই জন্য তাকে বলছে এক্স রে। রেডিওলজি, তাহলে আমরা রেডিওলজি আমরা যদি আরো একটু ভালো করে ডেফিনেশনটা বলতে চাই, তাহলে ইট ইজ দ্য সায়েন্স বা ব্রাঞ্চ অফ medicine which deals with the X-ray and other high energy radiation, especially use of radiation for diagnostic and treatment of disease. যেটা আর একটু জটিল ভাবে বললে, আর যেটা আমি তখন বলছিলাম এটা আমি সহজ ভাবে বলছি, আমি কি বলছি? ব্রাঞ্চ অফ মেডিসিন which deals with diagnostic and treatment of diseases by imaging or radioactive materials. রেডিওলজিস্ট কি? যে কিনা যে ডক্টর অথবা স্পেশালিস্ট, যে স্পেশালিস্ট এক্সরেতে, যে স্পেশালিস্ট রেডিওলজিতে, যে স্পেশালিস্ট, তাকে বলতেছে রেডিওলজিস্ট। আর ডায়াগনস্টিক রেডিওলজি, যেটা ডায়াগনস্টিক রেডিওলজিটা হলো এটা মেডিসিনের একটা ইয়া, সেটাতে ইমেজ তৈরি করে তার প্রসেসিং করে তার যে ডিজিজ ডায়াগনোসিসের যে প্রক্রিয়া, তাকে বলতেছি ডায়াগনস্টিক ইমেজ রেডিওলজি, ডায়াগনস্টিক রেডিওলজি। একই মূলত ডায়াগনস্টিকের ক্ষেত্রে কি আমি শুধু মাত্র ডায়াগনোসিস করতেছি, আর যখন রেডিওলজি বলতেছি তখন সেখানে ডায়াগনোসিস থাকতেছে, ট্রিটমেন্টও থাকতেছে। আর যখন ডায়াগনস্টিক রেডিওলজি বলবো, সেখানে শুধুমাত্র ইমেজ দেখে তার ডিজিজ ডায়াগনোসিসটাকে মেইন করে। ঠিক আছে? এখন এর লিমিটেশনটার মধ্যে যেটা মেন লিমিটেশন, সেটা হলো অ্যানিমেল ভেটেরিনারি প্র্যাকটিসের ক্ষেত্রে, যেরকম লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে রেডিওলজিটা বা এক্সরে করাটা ডিফিকাল্ট। অ্যানিমেলটাকে অত বড় একটা এক্সরে ফিল্মে বা মেশিনের মধ্যে নিয়ে গিয়ে সেট করাটা একটু কঠিন, এটা হলো আমাদের মেন লিমিটেশন। ঠিক আছে? এবং আরেকটা হলো যে অ্যানিমেল গুলো সাধারণত মানুষ ফার্মাল লেভেলে থাকে, সেক্ষেত্রে এক্সরেটাকে তো আমি পোর্টেবল না যে আমি নিয়ে চলে যেতে পারবো, এই জন্য সরাসরি নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করতে সমস্যা, এই জন্য অ্যানিমেল থেকে হসপিটালে বা ল্যাবরেটরিতে এনে তাকে ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে? অ্যানিমেল ট্রান্সপোর্টেশন একটা প্রবলেম। আর কি হলো, এগুলো মূলত পেট অ্যানিমেল বা স্মল সাইজের অ্যানিমেলের জন্য সুবিধা, ছোট বাছুর এগুলোর জন্য সুবিধা। কিন্তু বড় একটা গরু, হয়তো 500-1000 কেজি ওজনের একটা গরুকে তুমি যদি এক্সরে ওই টেবিলে রাখো, তো টেবিলে ভেঙে যাবে, তুলতেও পারবে না। এই হলো বিষয়। তোমাদের এখানে পরে যে বিষয়টা আছে যে মেথডস অফ টেকিং এন্ড প্রসেসিং রেডিওগ্রাফ, এগুলো বলার আগে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে প্রপার্টিস অফ এক্সরে, এক্সরে কি কি প্রপার্টিস, এক্সরে এবং গামারের কি কি প্রপার্টিস আছে সেগুলো পড়তে হবে। তোমাদের এই বিষয়গুলো আমার যে সার্জারির যে বইটা আছে তোমাদের কাছে যে থাকে, তোমার ওটাতে করে নিতে পারো। ওখানে রেডিওলজি পার্টে ওই যে অংশগুলো, যে মেন অংশগুলো কিন্তু তোমার ওই বইটাতে দেওয়া আছে। তোমাদের সিলেবাস অনেক আছে, কিন্তু ওখানে মেন অংশগুলো দেওয়া আছে, আর অন্য অংশগুলো তোমাদের চেষ্টা করবো কিছুটা নোট করে দেওয়া, তোমাদের পড়ার সুবিধাতে, অথবা নিজেরাও নোট করে নিতে পারো। আর আমি আমার সময় পাইলে আমি তোমাকে নোট করে দেওয়ার চেষ্টা করবো, আর কি ডিফিকাল্ট। আর ওই বইটাতে মেন অংশগুলো আছে আর কি, যেগুলো একদম দরকার, যেমন এক্সরে প্রপার্টিস বা গামারের প্রপার্টিস। মানে এক্সরে প্রপার্টিস গুলোর মধ্যে আছে যেমন এটাতে কোনো চার্জ নাই, কোনো মাস নাই, ভর নাই, তাই না? তোমরা পড়ছো আগে ইন্টারমিডিয়েটে। তারপরে এটা আলোর গতিতে চলে, তাই না? তারপরে এটা দেখা যায় না, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তারপরে কি করে, এটা সোজা লাইনে চলে, স্ট্রেট লাইনে চলে। এটা হলো পেনিট্রেশন পাওয়ার, মানে টিস্যু ভেদ করে যেতে পারে। তারপরে এটাকে অনুভব করা যায় না, এটাকে আয়োনাইজিং ক্যাপাসিটি আছে। তারপরে
এটা হলো ফটোগ্রাফিক ইমালশনকে এক্সপোজ করতে পারে। ফটোগ্রাফিক ইমালশন, যে তুমি যে এক্স রে নিতেছো এখানে তো একটা চেঞ্জ ঘটতেছে, না করলে তো তোমার এই ফিল্মটা তৈরি হতো না, বুঝছো? এখন তো আহ, আহ, আগে ছিল সিআর, এখন হলো বিআর হয়ে গেছে। মানে এই এক্স রে কিন্তু এখন, আগে ছিল এখনকার যে এক্স রে আমাদের এখানে হসপিটালে এক্স রে আছে, এটা সিআর এক্স রে। এখানে তোমাকে নিয়ে তোমাকে একটা ক্যাসেটের ফিল্ম তুলে তোমাকে মেশিনে ঢুকায় ইমেজ দেখতে হবে। আর এখন হলে ডিজিটাল হয়ে গেছে, তুমি একবারে তুমি সরাসরি ইমেজ দেখতে পাবা, মানে ওই ক্যাসেট আলাদা ভাবে প্রত্যেকটা প্লেস করতে হবে না, সরাসরি তুমি দেখতে পাবা স্ক্রিনে। ডিজিটাল ডিজিটাল এক্সরে মেশিন। আর আগেকার এগুলো ছিল সিআর, মানে কম্পিউটার অ্যাসিস্টেন্ট সিআর এক্স রে, আমাদের এটা সেটা আছে সিআর। আর তারও আগে ছিল ডিজিটাল, মানে অ্যানালগ সিস্টেমের এক্স রে, অর্থাৎ এক্স রে ফিল্ম করে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, ওই পদ্ধতিতে করতাম। সেগুলো আবার প্রসেস করতে হতো, বিভিন্ন ধরনের সলিউশন আছে, প্রসেসিং সলিউশন, সেখানে প্রসেস করার পরে ওই ফিল্মটা, যে এক্স রে যে ফিল্ম তোমরা দেখছো ওই রকম ফিল্মটা পাওয়া যাবে। এই জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন আপডেট হয়ে গেছে। এই জন্য এখন যেগুলো হয় একদম সরাসরি তুমি সঙ্গে সঙ্গে ইমেজ নিলে সঙ্গে সঙ্গে তুমি কম্পিউটারে দেখতে পাবা ইমেজটা। তাহলে তোমাকে প্রপার্টিজ করতে হচ্ছে, এক্স রে প্রপার্টিজ গুলো করতে হবে। তারপরে এক্স রে ইউজ করতে হবে। এক্স রে ইউজ গুলোর মধ্যে আছে কি, এটা কি আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করতে পারবো, তারপরে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তারপরে হলো আমরা কি বলে মেডিকেল রেডিওগ্রাফ, রেডিওগ্রাফ আর এক্স রে এক জিনিস। রেডিওগ্রাফির জন্য আমরা ব্যবহার করতে পারবো, রিসার্চের জন্য ব্যবহার করতে পারি, মানে এয়ারপোর্টের সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারি। তোমরা দেখছো কিনা এয়ারপোর্ট বাইকগুলোতে যে স্ক্যান করে, তাই না? ওটা কিন্তু এক্স রে করে। তুমি কোনো ধরনের মেটাল নিয়েছো কিনা, ওই যে তুমি একটা মেশিনের মধ্যে যে তোমার লাগেজটা দিয়ে দিলা, ওটা কিন্তু এক ধরনের এক্স রে ব্যবহার করেই কিন্তু করে। যে তোমার ভিতরে কোনো মেটাল আছে কিনা সেটা কিন্তু তারা বুঝতে পারে। এইভাবে তার তোমার এক্স রে ইউজ, ঠিক আছে, এক্স রে ইউজটা করতে হবে। তারপরে এখন মেথড অফ টেকিং এন্ড প্রসেসিং রেডিওগ্রাফ, প্রিপারেশন অ্যানিমেলস ফর টেকিং রেডিওগ্রাফ, the preparation, taking animal exam, interpretation. দেখো যেটা বলতেছিলাম যে মেথডস অফ টেকিং এন্ড প্রসেসিং রেডিওগ্রাফ, এখন যেহেতু মেশিন গুলো এক একটা অ্যানিমেলের এক এক রকম, এটার জন্য আমাদের কিন্তু ওই কি বলে ওটা টেকনিক গুলো আলাদা। যেটা বললাম ডিজিটাল এক্সপেরিমেন্ট, সেখানে তো তোমার কোনো কিছুই করা লাগছে না, অ্যানিমেলটাকে রেখে যেখানে তোমার টার্গেট অর্গান সেখানে দিয়ে তুমি সরাসরি ক্লিক করলেই কিন্তু তুমি ওখানে ইমেজটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু যদি তুমি মেথড অফ টেকিং, এগুলা কিন্তু মেশিন টু মেশিন ভ্যারি করবে, ঠিক আছে? এখন আমি যেটা বলতেছি, যেটা বলতার জন্য এক করতেছি, সেটা হলো মেথড অফ টেকিং এন্ড প্রসেসিং রেডিওগ্রাফ। তার আগে অ্যানিমেলসটা কিভাবে প্রিপারেশন নিয়ে নিব সেটা বলি। যে অ্যানিমেল প্রিপারেশনটা হলো কি, যে অ্যানিমেল প্রিপারেশন যেটা তুমি বুঝতেছো, যে অ্যানিমেলটাকে ভালো রেস্ট ট্রেনিং করতে হবে। যদি রেস্ট ট্রেনিং করার মতো অ্যানিমেল হয়, মনে করো একটা খুব ফেরোসিয়াস অ্যানিমেল অথবা কুকুর খুব ফেরোসিয়াস, তাকে তুমি কন্ট্রোলে নিতে পারছো, তাকে তোমাকে জেনারেল অ্যানেস্থেসিয়া করতে। আবার যদি সেটা কন্ট্রোল করা, যেমন ছাগল, ছোট বিড়াল, এগুলো কন্ট্রোল করা যাবে, তাহলে তাকে ভালো করে সিয়া করে তুমি যেখানে এক্সরে নিতে চাও সেখানে তুমি তাকে ধরে তুমি নিয়ে নিলা, ঠিক আছে? আর হলো আর একটা বিষয়, সেটা হলো যে তুমি যদি এক্সরে মেশিনের যে সিআর এক্সরে সেটা হয় বা এই ধরনের হয়, তাহলে যে এক্সরে মেশিনের অ্যানিমেলটার যেখানে তুমি ইমেজ নিতে চাও, সে তার নিচে ক্যাসেটটা চুপ করতে হবে। ক্যাসেটের কম্পোজিশন আমি পরে বলবো, ক্যাসেট কি কি নিয়ে গঠিত। ওই ক্যাসেটের উপরে একটা হার্ড প্যাড থাকে, মাঝখানে একটা ফিল্ম থাকে, আবার নিচে একটা কি বলে ইনসুলেটিং মেমব্রেন লেয়ার থাকে, এভাবে কয়েকটা লেয়ার থাকে।
ওই যে ক্যাসেট যেটা, ওই ক্যাসেটটা তোমার যে অ্যানিমেলের যে জায়গাতে ফ্র্যাকচার বা কিছু হয়েছে তার নিচে দিতে হবে, তার উপর অ্যানিমেলটাকে তোমার পজিশন করে সরাই দিতে হবে, এবং চতুর্দিকে প্রয়োজনে স্যান্ড ব্যাগ এগুলো দেওয়া লাগতে পারে, অনেক সময় বেল্ট দিয়ে আটকায় রাখা লাগতে পারে। এভাবে তুমি অ্যানিমেলটাকে প্রসেস করে নিবা, মানে প্রস্তুত করে নিবা, নিয়ে তুমি করবা। এখন প্রসেসিং কিভাবে আমরা তোমাদের সিলেবাসে না, আমি সিলেবাস দেখে তোমাদের এটা দিচ্ছি, এটা সিকোয়েন্সটা একটু কেমন জানো, মানে মানে ইয়ার সিকোয়েন্সটা আর কি, সিলেবাসের যে সিকোয়েন্সটা একটু অন্যরকম। তো মনে করো যে প্রিপারেশন অফ অ্যানিমেলস ফর টেকিং রেডিওগ্রাফ, আমি যেটা বললাম সেটা হলো প্রিপারেশন, আর মেথড অফ টেকিং এন্ড প্রসেসিং রেডিওগ্রাফ। প্রসেসিং বলতে কিন্তু এখনকার যেটা বলতেছি এটাতে প্রসেসিং করা লাগে না, অটোমেটিক হয়ে যায়। আর যেটা প্রসেসিং করতে হয় সেটা হলো ট্রেডিশনাল মেথড, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। প্রসেসিং এটাকে বলতেছি ফিল্ম প্রসেসিং অথবা রেডিওগ্রাফ প্রসেসিং। প্রসেসিং মানে ফিল্ম প্রসেসিং এর যদি আমি ডেফিনেশন বলি, এটা হলো একটা সিরিজ অফ স্টেপস or procedure to visible the permanent image। কারণ ফিল্ম প্রসেসিং বা রেডিওগ্রাফ প্রসেসিং বলতেছি এটা একটা সিরিজ অফ স্টেপ অথবা প্রসিডিউর, যেটার মাধ্যমে কি করা হয়, একটা রেডিওগ্রাফকে ভিজিবল করা যায়। সেটাই হচ্ছে আমাদের ফিল্ম প্রসেসিং এর ডেফিনেশন বলতে। এটার মেন দুটা এম আছে, মানে দুটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো, এই প্রসেসিং করার উদ্দেশ্যটা কি, কেন আমি ফিল্মটা প্রসেস করব। ফিল্মটা প্রসেসিং করার উদ্দেশ্য হলো যে টু কনভার্ট দ্য ল্যাটেন্ট ইমেজ ইনভিজিবল, ল্যাটেন্ট মানে কি, ইনভিজিবল ইমেজটাকে অন দ্য ফিল্ম ইনটু দ্য ভিজিবল ইমেজ, ইনভিজিবলটাকে ভিজিবল করার জন্য। তারপরে কি হলো, টু প্রিজার্ভ দ্য ভিজিবল ইমেজ, মেক ইট পার্মানেন্ট and does not disappear, মানে এটাকে কি করে, একটা হলো ভিজিবল করা এবং তাকে পার্মানেন্ট করা, যাতে আবার মুছে না যায়। তুমি দেখবে যে রেডি এক্সরে ফিল্ম ওটা কি মুছে দিলে মুছে যায় না। তাহলে মানে ফিল্মটার প্রসেসিং এর দুটা মেন উদ্দেশ্য, একটা হলো আমি বলতেছি কি একটা ইমেজ তৈরি করা, একটা ভিজিবল ইমেজ বের করা, এবং ওই ইমেজটা কি হবে, পার্মানেন্ট হবে। এটা হলো ফিল্ম প্রসেসিং এর মেন উদ্দেশ্য। এখন আমি যেমন তোমাদের কিন্তু বারবার কনফিউশন হবে, এই ফিল্ম প্রসেসিং বারবার বলতেছি সিআরএক্স রে এবং ডিজিটাল যে ডিআরএক্স রে, এইগুলোতে কিন্তু তোমার প্রসেসিং করতে হয় না, এগুলো কিন্তু অটোমেটিক মেশিন কনভার্ট করে তোমাকে ফিল্মে নিয়ে আসে। শুধুমাত্র তুমি প্রিন্টারে প্রিন্ট করলে ওই ফিল্মটা চলে আসবে, এটা তোমাকে প্রসেসিং করতে হবে না। কিন্তু ট্রেডিশনাল মেথড, যেটা পুরাতন মেথড, সেটা আমরা বলতেছি, সেটাতে কিভাবে করতে হয় সেটা আমরা বলছি। প্রসেসিং এর অনেকগুলো মেথড আছে, যেটা আমি প্রথমে যেটা বলতেছি ম্যানুয়াল প্রসেসিং মেথড। এটাতে তিনটা মেথড আছে, টাইম টেম্পারেচার মেথড, মডিফাইড টাইম টেম্পারেচার মেথড, আর হলো ভিজুয়াল মেথড। মানে প্রসেসিং, এই যে ফিল্ম প্রসেসিং এর অনেক চারটা মেথড আছে। তার মানে প্রথমটা হলো যেটা বলতেছি ম্যানুয়াল প্রসেসিং, তারপরে বি যেটা 2 নাম্বার হলো অটোমেটিক প্রসেসিং, 3 নাম্বারটা হচ্ছে ডিএলআই প্রসেসিং, 4 নাম্বারটা হলো সেলফ ডেভেলপিং ফিল্ম, সেলফ ডেভেলপিং, যেটা কিনা এখন তৈরি হয়, সরাসরি ডেভেলপ হয়ে যায়। ম্যানুয়াল, অটোমেটিক, ডিএলআই এবং সেলফ ডেভেলপিং ফিল্ম। ম্যানুয়াল প্রসেসিং যেটা, সেটাকে আমরা ম্যানুয়াল প্রসেসিংটাকে আবার তিনটা পদ্ধতি আছে। একটা হলো টাইম টেম্পারেচার মেথড, মডিফাইড টাইম টেম্পারেচার মেথড, আর একটা হলো ভিজুয়াল মেথড। এই তিনটি মেথড আছে। এখন আমরা ম্যানুয়াল ফিল্ম প্রসেসিং কিভাবে করবো? ম্যানুয়াল ফিল্ম প্রসেসিং করার জন্য 5টা স্টেপ আছে। ম্যানুয়ালি ফিল্ম প্রসেসিং এর জন্য 5টি স্টেপ আছে। একটা হলো ডেভেলপমেন্ট, রেঞ্জিং, ফিক্সিং, ওয়াশিং, ড্রাইং। ডেভেলপমেন্ট, তোমরা কি আগে কি সাদা কালো ছবি কখনো স্টুডিওতে তুলছো? আগে দেখছো কখনো? অন্ধকারের মধ্যে দেখছো কিনা যে ওই ক্যামেরার যে ফিল্মটা কিন্তু অন্ধকারের মধ্যে লাগাইতো, অন্ধকারের মধ্যে বের করতো, এবং অন্ধকারের মধ্যে একটা ঘরের মধ্যে
তারা দেখবা যে ওই একটা মেশিনে ঢুকাই দিয়ে ওগুলো আবার পানিতে ধুয়ে ধুয়ে পরে সাদা কালো তোমার নেগেটিভ নিয়ে আসতো এবং নেগেটিভ থেকে তৈরি করতো। দেখছো কি এগুলা কিছু ওইটা আবার লাইটের মধ্যে নিলে কালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ কালো হয়ে যায়, ঠিক আছে। ওই ওই পদ্ধতির কথা বলছি, যদি পদ্ধতি অনেক ট্রেডিশনাল, তারপর তোমাদের তার জানা এখানে প্রথম হলো ডেভেলপিং, তারপরে রেঞ্জিং বলতেছি, তারপরে ফিক্সিং, ওয়াশিং, ড্রাইং। এখন আমি একটু আরেকটু ব্রিফলি বলি, সেটা হলো যখন ওই যে আমি বলছি না যে ক্যাসেট, যেটাতে তুমি রেখে তুমি এক্সরে রান করলা, এক্সরেটা গেল, এই যাওয়ার ফলে ওই ক্যাসেটের যে ফিল্ম আছে ওই ফিল্মটাতে এক ধরনের ইমালশন দেওয়া থাকে, ইমালশন থাকে। এটাতে কি হয়, যদি এক্সরে পাস করে তাহলে ওই ইমালশনটা আয়োনাইজ হয়ে যায়, আয়োনাইজ হয়ে যায় অর্থাৎ রিয়াকশন করে। রিয়াকশন করলে তখন ওই জিনিসটা কালো দেখায়। আর যেদিক দিয়ে যেমন বোন বোন অথবা কোন লোহা বা এইগুলোতে ভেদ করে সে যেতে পারে না এক্সরেটা, ফলে কি হয় ওই জায়গাটা সাদা দেখায়। কেন দেখায়, ওটাও কিন্তু কালো ছিল। যখন এই যে তুমি যখন সলিউশন, এই যে রেঞ্জিং সলিউশনে তুমি নিয়ে যাচ্ছ, তখন যে জায়গাটা আয়োনাইজ হয় এই নাই, সেই জায়গাটা তো কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটে নাই, ফলে ওই জায়গাটা ধুয়ে যায়। আর যেখানে কেমিক্যাল রিয়াকশন হয়েছে ওই জায়গাটা কালো দেখা যায়। আমি বুঝাতে পারছি কিনা, আমি বলছি স্টিমটা পুরাটাই কালো থাকে, এক ধরনের ইমালশন থাকে। এটাতে যখন তুমি নিচে ভিতরে তুমি সেট করলা, করে যখন তুমি ইমেজ দিলা, তাহলে এক্সরে গুলো কি হয়, এই সব টিস্যু গুলো সে ভেদ করে যেতে পারে। সেফ টিস্যু ভেদ করে তখন ওই ফিল্মের উপর পড়ে, ফিল্মের উপর পড়লে ওই ফিল্মটা কিছুটা আয়োনাইজ সে হার্ড অফ যেগুলো দিয়ে সে পাস করতে পারলো না অথবা অল্প পাস করলো, সেই জায়গাটাতে কি হয়, সেই জায়গাটা তখন আনআয়োনাইজড অবস্থায় থাকে। এটা যখন তুমি রেঞ্জিং করা হয় তখন কি হয়, তখন ওই যে আনআয়োনাইজ জায়গাটা কি করা হয়, ওটাতে ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, রেঞ্জিং হয়ে যায়, ফলে ওই জায়গাটা সাদা দেখায়। এই জন্য তোমার হাড় দেখবা যে কি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচারের যে জায়গাতে আছে ওই রেটা গেছে, ওই রেটা পাস করছে, এই জন্য ওই জায়গাটা অন্য অংশটা সাদা দেখা যাচ্ছে, আর অংশটাও কিছুটা ধূসর, কিছুটা কালো দেখা যাচ্ছে। এটা কি ওদিক দিয়ে তোমার এক্সরে পাস পাস এই জায়গা পাস করছে, এই জন্য তোমার ওই জায়গা ফাটা অংশটা বা ভাঙ্গা অংশটা তুমি আইডেন্টিফাই করতে পারছো, কারণ ওই দিক দিয়ে সে পাস হয়েছে আর অন্য অংশতে পাস হয়নি। এই যে প্রথমে যেটা বলছি ডেভেলপমেন্ট, এটা হলো এক ধরনের কেমিক্যাল প্রসেস, যে সলিউশনের মধ্যে তোমাকে এই ট্রিপটা ঢোকানো হয় বা তৈরি করা হয়। ডেভেলপমেন্ট বলতে তুমি কিভাবে তুমি ইমেজটা তৈরি করলা, সেটা ইমেজটা নেওয়া সেটা, ঠিক আছে। তারপরে রেঞ্জিং করতেছি আমরা 30 সেকেন্ড ধরে, এটা আমরা পানির মধ্যে ডুবায় একটা রেঞ্জিং সলিউশন থাকবে, সেই সলিউশনে আমরা মানে ডুবে দিব। সেক্ষেত্রে কি হবে, কি করবে, সেটা হলো যে অ্যালকালি অ্যাক্টিভেটর, যেটা আমি বললাম যে নন আয়োনাইজড এরিয়া, এটা রিমুভ হয়ে যায়, রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তারপর ফিক্সিং, এই সলিউশনের মধ্যে দিলে কি হবে, ওই ইমেজটা তখন ফিক্স হয়ে থাকে, ফলে ওটা আর এক্সপোজ আনএক্সপোজ জায়গাটা ফিক্স হয়ে থাকবে, সে ওটা আর পরবর্তীতে মুছে যাবে না, ঠিক আছে। এটা হলো ফিক্সিং। আর ওয়াশিং মানে কি, ফাইনালি তুমি ক্রিমটাকে ওয়াশ করে নিচ্ছ, কেমিক্যাল, এক ধরনের কেমিক্যাল, প্রত্যেকটা কিন্তু আলাদা সলিউশন, এটা পানি দিয়ে ওয়াশ করা হচ্ছে, বিশেষ পানি আলাদা সলিউশন, এবং ফাইনালি কি করা হয়, ড্রাই করা হয়, শুকানো হয়, এবং তারপরে তোমার ক্রিমটা প্রস্তুত হয়। এগুলো তুমি একটু বইয়ে একটু করে নিও, আমার ওই বইটাতে আছে বুঝছো, ওখানে তোমার ওই যে টাইম টেম্পারেচার মেথডও তোমার উল্লেখ করা আছে, এবং অটোমেটিক মেথড, টাইম মডিফাইড মেথড, এটা কোনটা, প্রত্যেকটা মেথড তোমার ওখানে প্রসিডিউর গুলো তোমাকে বর্ণনা করা আছে, তোমার ওখানে পড়তে হবে, এবং কোন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওগুলো একটু করে নিজেরা, মেন যে কথাটাগুলো আমি বললাম এটা হলো বেসিক, আর অন্য যে কথাগুলো যেগুলো বলছি ওগুলো তোমার ওখান থেকে একটু করে নিতে হবে, ঠিক আছে।
তাহলে আমরা এই যে প্রসেসিং এবং প্রিপারেশন অ্যানিমেল এটা আমরা আলোচনা করলাম। এখন আমি ইন্টারপ্রিটেশন অফ রেডিওগ্রাফ, ইন্টারপ্রিটেশন কিভাবে করবো। একটা রেডিওগ্রাফ আমরা কি করি, একটা লাইটের নিচে দেখি, তাই না? লাইটের নিচে দেখি যে কোন জায়গাটাতে, সেক্ষেত্রে তুমি যদি একজন রেডিওলজিস্ট হও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই তার ওখানকার অ্যানাটমি সম্পর্কে ধারণা থাকতে হবে, ওখানকার অ্যানাটমিটা সম্পর্কে ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে তোমার অ্যানাটমি যদি না থাকে, ওখানে আসলে ওই ছিদ্রটা আছে কিনা, ওই ফোরামেনের একটা ছবি পেয়ে গেল, মনে করলে যে ও এদিক দিয়ে বোধহয় বন্দুকের গুলি ঢুকে গেল, তা না, অথবা ফোরাম এমনি আছে। এই জন্য তোমাকে ওই স্ট্রাকচারটা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। সেই স্ট্রাকচার সম্পর্কে জেনে তোমাকে পরবর্তী, মনে করো একটা লং বন যেমন ফিমার বা হিউম্যারাস এখানে ভেঙে গেছে, যদি ভেঙে যায় বা মুচকে যায়, তাহলে তুমি ইমেজে তুমি কি পাবা, ওখানে এক ধরনের একটা লাইন হয়তো দাগের মতো পাইলা, অথবা মাল্টিপল যে ফ্র্যাকচার হয়, তোমরা পড়ছো কিনা জানি না, ফ্র্যাকচারের মাল্টিপল ফ্র্যাকচার আছে, অনেকগুলো ফ্র্যাকচারের টুকরা হতে পারে। সে মাল্টিপল ফ্র্যাকচারের টুকরা হলে যেমন দুদিনটা ভেঙে গেছে, অথবা কোনো একটা টুকরা যেমন ডিস্ট্রাক্টেড ফ্র্যাকচার, এটাতে কি হয়, একটা ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট পূর্ণ একটা মাসেলের মধ্যে ঢুকে যায় ভেঙে টুকরা, সেটাও তখন বোঝা যাবে। এইভাবে দেখে তুমি ধারণা করলা যে কোন জায়গায় কিভাবে ভাঙছে, সেখানে তোমার সার্জারির প্রয়োজন আছে কিনা। এভাবে তোমাকে তোমার ইমেজ দেখে ধারণা করতে নিতে হবে যে কোথায়, এখানে দেখে তুমি ডায়াগনোসিস করতেছো, সেক্ষেত্রে পরবর্তীতে তুমি ট্রিটমেন্ট করবা, যে তুমি ওখানে বোন পেনিং করবা নাকি অপারেশন করে ফ্র্যাকচারের যে ফ্র্যাগমেন্টটা সরে গেছে ওখান থেকে তুমি ওই রিমুভ করে ফেলবো, ওই ফ্র্যাকচারের ডেবরিজ করে, এভাবে তোমাকে করতে হবে। এইভাবে তোমাকে ইন্টারপ্রিটেশন করতে হবে ফ্র্যাকচারের রেডিওগ্রাফি। আর আমি তোমাদের বইয়ে তোমাদের হলো ওই যে কোন ধরনের সলিউশনের কম্পোজিশনটাও বইয়ে আছে, বুঝতো? ডেভেলপিং সলিউশনটা কেমন হবে, রেঞ্জিং সলিউশন কি কি দ্বারা গঠিত, ফিক্সিং সলিউশন, এগুলো একটু মুখস্থ করে নেবা, বই থেকে মুখস্থ করবা। আর এখন আমি একটু বেশি আলোচনা করবো না, তোমাদের আসলে মানে সাবজেক্ট এমন একটা যে তোমাদের একটু দেখে রস ছাড়া আর কি। এটাতে কিছু আমি আমার মনে হয় যে আজকে আমি এই পর্যন্ত রাখতেছি, কারণ পরে আছে সে বিষয়গুলো পড়বো। এই পর্যন্ত একটু নোট ডাউন করো, আর এই জিনিসগুলো বেশিরভাগ অংশ আমার ওই বইটাতে আছে, ওখান থেকেও নোট ডাউন করে পড়তে পারো। ওখানে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমরা একটু করে নিবে। তার মানে আমি ইন্টারপ্রিটেশন অফ রেডিওগ্রাফ পর্যন্ত আলোচনা করলাম, ঠিক আছে? আর কোন অংশ যদি তুমি ভালো বুঝতে না পারো, প্রয়োজনে তুমি ইন্টারনেটে সার্চ দিও, তুমি ওই অংশটা করে নিতে পারো। আর ছোটখাটো ডেফিনেশন বা এগুলো আমি তোমাদের শীট আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে রেডিওলজি কাকে বলে, ইমেজিং কাকে বলে, সাউন্ড কাকে বলে, এগুলো তোমাকে আমি একটা তোমাদের সিআরকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখতেছি, তাছাড়া তোমাদের বোরিং ফিল হবে আরো। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে বলো। স্যার, বলেন। আমাদের প্রেজেন্ট কি আপনি নেবেন নাকি আমি স্ক্রিনশট তুলে পাঠাবো? হ্যাঁ, আজকে তোমার কাছে তোমার শেয়ার রাখবে, কারণ আমি শোনো তোমাদের আমি ফর্মাল কোনো পাই নাই, বুঝছো? ওই বিশ্ববিদ্যালয় নাকি কাটা বিশ্ববিদ্যালয় কেউ আমাকে জানাই নাই, তাতে তোমার চাই না যাবে, এই জন্য আমি উইলিংলি তোমাদের জিনিসটা নিতেছি, যে তুমি চাই না যাও, ঠিক আছে? এই জন্য আমি নিতেছি সিলেবাসটার জন্য তোমার যেন ঝামেলায় না পড়ো, ঠিক আছে? এই জন্য আমি মোটামুটি তোমাদের কালকেও ক্লাস নেবো, পরশু দিনে নেবো, অর্থাৎ আমি এই কয়েকদিনে একটা নয় ক্লাস নেবো, হয়তো বৃহস্পতিবারে নিতে পারবো কিনা জানি না, কালকেও নেবো। তোমাদের কালকে হয়তো বা ওদের হয়তো কালকে তোমাদের হয়তো 10:30 থেকে নেবো, 10:30 থেকে নেবো, ঠিক আছে? টাইমটা যদি 19-20 হয় আমি বলে দেবো, কালকে 10:30 থেকে নেবো, নিয়ে তারপরে ইয়ে করবো, কিংবা তোমাদেরটা আগে নেওয়া যেতে পারে, পরে নেওয়া যেতে পারে, সমস্যা নেই। যদি অন্য কোনো ক্লাস থাকে সেটা বললেও, কিন্তু আমি আর কি সকাল থেকেই নেবো আর কি, 9টা 9:30 থেকে তোমাদের আরেকটা ব্যাচের নেবো, আর তোমাদেরটা হয়তো 10:30 থেকে নেবো, এরকম প্ল্যান রাখছি। একটা নিয়ে তোমাদের মোটামুটি আমি মানে মৌখিক ভাবে যে বিষয়গুলো আলোচনা সেগুলো শেষ করে দিব, আর ফিজিক্যালি গিয়ে যে যতটুকু বলা যায় আমি বলার চেষ্টা করবো, ঠিক আছে?
আর লেমনেসের এই অংশগুলো কিন্তু তোমাদের ওই বইটা আছে, তোমরা একটু সংগ্রহ করে নিতে পারো, অথবা বইটা কিনা থাকলেও তোমাদের জন্য সুবিধা, কারণ ওখানে অপারেটিভ সার্জারি এগুলো তোমাদের এখন হয়তো হয় নাই, এগুলো তো তোমরা জানতে পারবা এই বইটা। স্যার আমরা যদি বইটা কিনতে চাই তাহলে সেক্ষেত্রে কার সাথে যোগাযোগ করবো? বইটা আমার করতে হবে যে তোমাদের বইটা যদি তোমরা, বইটার দাম হলো সার্জারি যে বইটা, এটার দাম 600 টাকা। আর তোমরা যদি ওই যে দিনের যে বই সহ নেও, ওটা হলো 450 টাকা, 1000 টাকা, 1000 টাকা। বুঝতে পারছো? আর ওই যে শাহ আলম স্যারের, ওটা আমি আগে বলছি এই জন্য যে অনেক সময় ওই শাহ আলম স্যারের বাংলা বইটা ওটার দাম 300 টাকা, ঠিক আছে? কিন্তু দেখা গেল যে তোমরা যদি শাহ আলম স্যারের বাংলা বই, আরডি বই এবং এটা মিলে একসাথে না, তাহলে তোমাদেরকে আমি 1100 টাকা দিয়ে দিব। বুঝতে পারছো? একসাথে নাও। আর ইন্ডিভিজুয়াল নাও তাহলে ইন্ডিভিজুয়াল, মানে তোমার সার্জারি যদি এখন কিনতে চাও তাহলে সার্জারি বইটার দাম 600 টাকা, ঠিক আছে? সেক্ষেত্রে একসঙ্গে কয়েকজন হলে আমি আমার নিজ খরচেই পাঠাই দেবো, কোনো সমস্যা নেই। আর আরডিও যদি বইটা নিতে চাও, তোমাদের পরবর্তী সেমিস্টারে ওটা লাগবে, অ্যানোলজি এবং গাইনোকোলজি ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার ওই বইটার দাম 400 টাকা। আর শাহ আলম স্যারের বাংলা বইটার দাম ওটা এমনি 500 টাকা দাম, ছাত্রদের জন্য 300 টাকা দাম। যেহেতু তোমার এই দুটা বই দিলে আমি ওই স্যারের যে বই ওটা আমি আরো কমাই দিয়ে আমি 100 টাকা দিয়ে দিই, কারণ আমার কাছে অনেকগুলো বই স্যার পাঠাইছে, আমি স্যারকে টাকাও দিয়ে দিচ্ছি বা দিই না সব টাকা, কিন্তু ওই আমি আমার থেকে আর কি লেস দিয়ে দিয়ে দিই, স্যারকে তার কম দেওয়া যাবে না। স্যার তাহলে 3টা বই মিলে 1100 টাকা। আর 3টা বই নিলে 1100 টাকা। স্যার আপনি যদি বইয়ের ছবিগুলো একটু পাঠাইতেন ভালো হতো। বইয়ের ছবি তাহলে আমি আজকে রাখতেছি। আর ওই যে ক্যাসেটের কি কি কম্পোজিশন থাকে, কি থাকে, এগুলো আমি শীত আকারে দেওয়ার চেষ্টা করবো। যদিও তোমাদের এগুলো কিন্তু তোমাদের ওই ইয়াতে নাই, সিলেবাসে নাই, কিন্তু তারপরে জানা একটু প্রয়োজন আছে, আমি এগুলো দেখে দিব। আর অন্য যে মেশিন সম্পর্কে এগুলো আমি তোমাদের একটু শীট দিয়ে দিব, আর ওই বইটা ফলো করলে মোটামুটি হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। আমি চেষ্টা করবো এমন ভাবে তোমাদের মোটামুটি ক্লাস টেস্ট পর্যন্ত আমি সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমি যেদিন যদি যাই, তোমাদের মডারেশন হোক আর যে কোনো কাজে যদি যাই, তাহলে তোমাদের যেন ক্লাস টেস্ট পরীক্ষাটা নিয়ে ফেলতে পারি, ঠিক আছে? আর তারপরে আমি তোমাদেরকে আবার ফিজিক্যালি ওই সময় কথাবার্তা বলবো। আর আমি আমাদের এখান থেকে ক্যাসেট বা যেগুলো নিয়ে যাওয়ার মতো আলট্রাসাউন্ড মেশিন এগুলো নিয়ে যাই, তোমাদের দেখাবো প্র্যাকটিক্যাল। জি বলো স্যার, আপনি যে একটা কথা বললেন না যে এনিমেলকে যদি গুলি করে বা ওটা প্রসিডিউর, স্যার এনিমেলে কি মানে এরকম কেস আসে? কি বুঝে নাই, কথা বুঝে নাই। তখন এক্স রে করানোর সময় বলতেছিলেন যে এনিমেলে যদি গুলি করে সেক্ষেত্রে এক্স রে করে বের করা, মানে আমি জিজ্ঞেস করছি যে এরকম কেস আছে, পাওয়া যায় কিনা? কি করলে কথা ফায়ার আর্মের যে কেস গুলো থাকে, ভালো ফায়ার আর্মের যে কেস গুলো এগুলো কি এনিমেলে আসে? কেসের ক্ষেত্রে ফায়ার আর্ম গুলির কেস গুলো কি এনিমেলের ক্ষেত্রে পাওয়া যায় স্যার? হ্যাঁ, সেক্ষেত্রে গুলিটা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে তুমি আইডেন্টিফাই করতে পারবা। যদি একটা গুলি প্রবেশ করে আসছে কিনা ভিতরে, ভেতরে চলে গেলে যদি তোমার গুলিটা আছে কিনা সেটা বোঝার জন্য তুমি এক্স রে করলে তুমি বুঝতে পারবে যে গুলিটা কোথায় আছে। কারণ তুমি এটা ওটা তো মানে গুলিটা তো তোমার এক ধরনের অবজেক্ট, তাই না, মেটাল, শরীরের মধ্যে থাকলে তুমি আইডেন্টিফাই করতে পারবে কোন জায়গায়। এই ধরনের কেস কি পাওয়া যায় স্যার আমাদের দেশে? ককটেল বিস্ফোরণ করে না, এগুলো স্ক্রিন গুলো ঢুকে যায়, তাহলে কোথায় ঢুকছে তুমি আইডেন্টিফাই করতে পারবে, সেই অনুসারে তুমি এই জায়গাতে সার্জারি করে ওই জিনিসগুলো বের করে। স্যার আমি জিজ্ঞেস করতেছিলাম স্যার এই ধরনের কেস আমাদের দেশে পাওয়া যায়? আমাদের দেশে অ্যানিমেলের ক্ষেত্রে পাওয়া যায় না, মানুষের জন্য সবসময় পাওয়া যায়। এই জন্য স্যার যে করতে হবে কিনা, যে স্বীকার করে সে স্বীকার করে নিয়েই চায়, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে হয়।
অ্যানিমেলের ক্ষেত্রে যেরকম বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, ডিসলোকেশন, এগুলোর ক্ষেত্রে এক্সরেটার ইউজ বেশি। কোনো জায়গায় ফ্র্যাকচার হয়েছে কিনা, ডিসলোকেশন হয়েছে কিনা, অনেক সময় তোমার গিট ডিজিজ হয়েছে কিনা, মনে করো ব্রেনের কোন জায়গায় হয়েছে, গিটের সিসটা কোন জায়গায় আছে, সেক্ষেত্রে তুমি এক্সরে করে তুমি বুঝতে পারবে ফ্র্যাকচারটা হয়েছে, কি ধরনের ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচারের মেলা ক্লাসিফিকেশন আছে, কোন ধরনের ফ্র্যাকচার আছে, ওখানে তোমাকে অপারেশন করতে হবে নাকি শুধু ব্যান্ডেজ করলে হবে, নাকি বোন পিনিং করতে হবে, কি করতে হবে, এগুলো তোমাকে বোঝার জন্য, রাইট ভাবে বোঝার মানে সঠিকভাবে বোঝার জন্য এটা করতে হবে। তারপরে তোমার জয়েন্ট ডিসলোকেশন হয়ে যায়, এগুলো অ্যানিমেলে প্রচুর পরিমাণে হয়, বিশেষ করে বিড়ালের প্রচুর বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়, আমাদের এখানে প্রায় সময় এটা প্রায় কমেই আসে। আবার প্রেগনেন্ট তুমি এক্সরে করে কিন্তু প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারবে, প্রেগনেন্সি ডায়াগনোসিস তুমি করতে পারবে, বুঝছো যে তুমি ফিটাস আছে কিনা, কারণ ফিটাসের যে স্কেলেটনটা দেখা যাবে, বুঝছো, সেটা হলে স্কেলেটন মাথায় এগুলো দেখা যাবে, কারণ যে কোনো চেঞ্জ হলেই তো সেটা বোঝা যাবে এক্সরে। স্যার এক্সরেটা আটকে যাবে স্যার, এক্সরে নতুন কিছু থাকলে তো ওই জায়গায় এক্সরে আলোটা আটকে যাবে, তো আমি কপিতে দেখতে পারবো যে কোথায় আটকাইছে বা কি আছে। এক্সরে তো তুমি দেখতে পাবা, এক্সরে দিয়ে তো পাস করলেও তুমি এখানে কোনো যদি কোনো অবজেক্ট থাকে অথবা কোনো চেঞ্জ থাকে তুমি সেটা দেখতে পাবে। এর চেয়ে আরো ভালো ইয়া হলো সিটি স্ক্যান, যেটা কম্পিউটেড টপোগ্রাফি যেটা বলা হয়, এটা কিন্তু আরো ভালো। এখানে টিস্যুর ইনফ্লামেশনটা বোঝা যায়, ছোট ছোট টিউমার হয়েছে কিনা এটা কিন্তু বোঝা যাবে এই সিটি স্ক্যানের মাধ্যমে। সিটি স্ক্যানও এক ধরনের এক্সরে, তারপর এমআরআই এটাও এক ধরনের এক্সরে, আল্ট্রাসাউন্ড এটা আবার কিন্তু এটা আল্ট্রাসাউন্ডটা হলো সাউন্ডের উপর, আল্ট্রাসাউন্ড আমি আজ আলোচনা করবো একদিন, আল্ট্রাসাউন্ডটা কিন্তু আবার সাউন্ডের উপরে। তারপরে এক্সরে আমরা রেডিওলজি বলতেছি, এক্সরে, তারপরে সিটি স্ক্যান, তারপরে এমআরআই, এগুলো কিন্তু সবই তোমার হলো এক্সরে বিভিন্ন ধরনের রে ব্যবহার করে করা হচ্ছে। ব্রেনের সিটি স্ক্যান, ব্রেনে তো আর বোন নাই, তাই না, বোন আছে, স্কাল আছে, ভিতরে টিউমার, সেটা কিন্তু সিটি ইমেজ তৈরি করে। বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই আপনি একটু আগে যে বুঝাইলেন ওই হাড় ভেঙে গেছে কিনা, সেই ক্ষেত্রে যে স্যার মেশিনের যে স্যার ডায়াগনোসিসের যে ওইটা, ওই সাসপেনশন যে ওইটা যদি স্যার আরেকটু বলতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, মনে করো তোমার একটা হাতে ভেঙে গেছে, হাতটা তো উপরে রাখছো, হাতের নিচে তুমি কি রাখলা, তুমি ওই যে ক্যাসেটটা রাখলা, ক্যাসেট, ক্যাসেটের মধ্যে তোমার ক্যাসেটের অনেকগুলো অংশ থাকে, তো তার মধ্যে ভিতরে একটা হলো ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে, ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে, ঠিক আছে। ক্যাসেটের যে ভিতরে যে ফিল্মটা, যেটাকে আমরা বলতেছি ফিল্ম, বুঝছো, যে ফিল্মটা তুমি পাইতেছো, রেডিওলজি ওই যে ফিল্ম দেখছো কিনা, তোমরা দেখছো ইয়াতে দেখছো না, শক্ত প্লাস্টিকের মতো থাকে যেটা, ওটাকে বলতেছে ফিল্ম। এই ফিল্মটাতে এক ধরনের অ্যালকালি থাকে, ঠিক আছে, এটাকে বলতেছে ইন্টেন্সিফাইং স্ক্রিন বল। এই ফিল্মটা সাধারণত কালো থাকে, ঠিক আছে, বা একটা কেমিক্যাল দিয়ে কোলাপটা থাকে, যখন তৈরি করছে এই ফিল্মটা কিন্তু তখন ওই তোমার ওই ক্যাসেটের মধ্যে ঢোকানো আছে, এই ফিল্মটা কিন্তু ক্যাসেটের মধ্যে ঢোকানো আছে, তো তোমার হাতের নিচে তোমার এই ক্যাসেটটা রাখা হলো, রাখার পরে উপর থেকে এক্সরে মেশিনে অন করে দেওয়া হলো, বলে কয়েক সেকেন্ডের জন্য দেওয়া হয়, মেশিন কিন্তু মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কিন্তু টিপতে ধরা হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু ওই রশ্মিগুলো ওই ভেদ করে চলে যায়। তুমি যখন হাতের উপর দিয়ে ভেদ করে রশ্মিটা ক্যাসেট পর্যন্ত চলে গেল, ক্যাসেটে যখন গেল, তোমার দুই পাশে তো ক্যাসেট পুরাপুরি তো তোমার হাত নাই, যে অংশতে তোমার হাত আছে সে অংশতে এক ধরনের ইমেজ তৈরি করবে। কিরকম ইমেজ তৈরি করবে, ওই যে এক্সরে রশ্মিটা গেল গিয়ে যদি সে সরাসরি ক্যাসেটে পড়ে বা ফিল্মে পড়ে, তখন সে ওই জায়গাগুলোকে আয়োনাইজ করে ফেলে, অর্থাৎ তাকে কেমিক্যাল রিয়াকশন ঘটে, ফলে তার মধ্যে একটা চেঞ্জ হয়ে যায়, আয়োনাইজ হয়ে চেঞ্জ হয়ে যায়। আর যে হাত দিলা, হাতের মাসেলের অংশ দিয়ে কিছু কিছু চলে গেল, সে ওখানে যাই কম গেল, এই জন্য ওই জায়গাগুলো ধূসর দেখা যায়, কিছুটা হালকা ধূসর অর্গানের মতো দেখা যায়। তারপরে যেটা মেন অংশটা দেখবে সাদা দেখা যায়, সাদা কেন দেখা যায়,
কারণটা কি ওখানে বোন আছে, সে বোনটাকে সে ভেদ করে যেতে পারে নাই, বোনটাকে সে ভেদ করে যেতে পারে নাই বলে জন্য ওই যে হাতের নিচ বরাবর যে ক্রিমটা ছিল ওই জায়গাটাতে কোনো কেমিক্যাল রিয়াকশন হলো না। ফলে যখন এটা প্রসেসিং করা হয় তখন ওই যে রেঞ্জিং করা হয়, রেঞ্জিং এর সময় ওই যে আনআয়োনাইজড হাতের নিচের যে অংশটা ছিল ওখানে তো কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়নি, ফলে ওই অংশটা ধুয়ে যায়। আর অন্য অংশগুলোতে যেহেতু মানে কেমিক্যাল রিয়াকশন হয়েছে তখন ওরা ফিক্স হয়ে যায়, ওটা একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে তখন কালো দেখা যায়। আর হাতের যে অংশটা তখন ইমেজটা তখন সাদা দেখা যায়। আর কথা হলো যে তোমার হাত ভাঙ্গা আছে, যদি ভাঙ্গা থাকে তাহলে ভাঙ্গা ওই ফাটল দিয়ে তো রশ্মি তো ভিতর দিয়ে পার হয়ে চলে যাবে ক্রিমে, তখন সেক্ষেত্রে ওই ক্রিমের ওইটুক ওই জায়গাটা রিয়াকশন হবে, ফলে ওই জায়গাটা চিকন হোক আর মোটা হোক যেভাবে ফেটে গেছে সেই রকমই একটা ইমেজ দেখা যাবে, যেটা দেখে তুমি ধারণা করবে এই অংশটা ফেটে গেছে, তার মানে ওই দিক ওই অংশটাতে ওই এক্সরে রশ্মিটা পাস করবে। বুঝা গেল? জি স্যার ধন্যবাদ স্যার। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করবো। আর আমি কিছু কিছু জিনিস তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বুঝছো, যেগুলো একটু বইয়ের বাইরে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো। তবে বইয়ের মেন ক্রিম অংশটা দেওয়া আছে তোমাদের, যেটা একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তারপরে কিছু মেকানিজম এগুলো তোমাদের যদিও সিলেবাসে নাই, কিছু কিছু জিনিস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, এক্সরে কিভাবে হয় এগুলো এসে মেকানিজম গুলো অত তোমাদের নাই সিলেবাসে, যদি একটু টাচ করার জন্য পরীক্ষা দিব থাকার মতো নয়, একটু একটু ভাইবাতে জিজ্ঞাসা করে তো অনেক সময় ক্যাসেটে কি কি পার্ট থাকে, এক্সরে হলো প্রপার্টিস কি, এগুলো সাধারণত জিজ্ঞাসা করে। এক্সরে কিভাবে প্রডিউস হয়, এই এক্সরে দিলে তো এক্সরে মেশিনের মধ্যে কিভাবে গামা রে এক্সরেটা তৈরি হয়ে ওখানে যায়, এটা এগুলো একটু একটু হয়তো আমি ধারণা দিব। আর স্যার অনেক সময় ক্যান্সার কোষ ধ্বংস করার ক্ষেত্রে স্যার এক্সরেটা ইউজ করে না, এই রেডিওথেরাপিতে স্যার। হ্যাঁ, যেটা ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাই তো? জি স্যার। হ্যাঁ, ওটা তো রেডিওথেরাপি, তখন রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস আছে যেগুলো দিয়ে কি করা হয়, ওই জায়গার টিস্যু গ্রোথটাকে নষ্ট করে দেওয়া হয়। টিউমার মানে কি? আনকন্ট্রোল পলিফারেশন অফ সেল ইজ কল্ড টিউমার। এই আনকন্ট্রোল পলিফারেশন হচ্ছে সেলে গ্রোথ হতে আছে, ওখানে কি করা হয়, ওই থেরাপির মাধ্যমে কি করা হয়, ওই টিস্যু যে বারবার সে ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, ওই জায়গাটা নষ্ট করে দেওয়া হয়, ফলে কি হয়, সে আর ফার্দার গ্রো করতে পারে না। বুঝছো, এটা সিম্পলি জেনে রাখো, মানে এটা অনেক ডিটেলস, অনেক বড় বিষয়, তবে সিম্পলি বিষয়টা ওই রকম। জি স্যার। রেডিওথেরাপি বলে এইরকম। ঠিক আছে, তাহলে কালকে তোমাকে সকাল 9:30টায় করবা না 10:30টায় করবা? 10:30টায় থাক নাকি? স্যার 10:30টায়। 10:30টায় থাকো, আর যদি কোনো টাইম চেঞ্জ হয় আমি জানাবো, ঠিক আছে? 10:30টায় তোমাদের এই একই লিঙ্কে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।